প্রিয় দর্শক, কালবেলার ডিজিটাল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান কালের কথা। এখানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অতিথি বেসরকারি খাতের একজন প্রতিনিধি। আপনারা জানেন, বেসরকারি খাত দেশের অর্থনীতির চালিকা শক্তি। এই বেসরকারি খাত নিয়ে বেসরকারি খাতের যারা স্টেক হোল্ডার, তারা কি ভাবছেন। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট। তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক। তিনি বাংলাদেশ রাইস প্রডিউসার্স এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। তার কোম্পানি ইউনিফ্রেশ ফুডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড। সুইট ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে আমরা আলোচনা করব যে আপনারা যে বেসরকারি খাতের যে ইকোনমিতে যে যোগানটা দিচ্ছেন, আপনি জিডিপি গ্রোথ আপনাদের মাধ্যমে হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। তো বর্তমান পরিস্থিতিতে দেশের আসলে বিনিয়োগ পরিস্থিতি বা অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন? এটা কি ব্যবসা বাণিজ্যের অনুকূলে না প্রতিকূলে? আপনার মতামত কি? প্রথমেই আমি আপনাকে এবং আপনার মাধ্যমে কালের কথার সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর ব্যবসা বাণিজ্যের এখন আপনি জানেন যে সারা দেশব্যাপী একটা নির্বাচনের একটা জোয়ার, নির্বাচনের একটা পরিবেশ চলতেছে। এই অবস্থায় সবসময়ই আমরা দেখে আসছি যে আমাদের ব্যবসা বাণিজ্যের একটা বড় ট্রানজ্যাকশন পিরিয়ড চলে। সেই হিসাবে এখন এই ট্রানজ্যাকশন পিরিয়ডটাই আমাদের চলতেছে। মূলত আসলে আপনি জানেন যে একটা সরকার পরিবর্তন এবং নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাচন আয়োজন, এইখানে আমাদের যে একটা লম্বা সময় যেতে হয়েছে, বিগত প্রায় 15 মাস মানে কি যাবত। এই সময়কালে আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই নাজুক। আপনি জানেন যে এখানে আমাদের ব্যবসা বাণিজ্যের যে 3টি জিনিসের উপর আমাদের অর্থনীতির একটা বড় জোর ছিল। একটা ছিল আমাদের এক্সপোর্টের উপর, আরেকটা হলো আমাদের ফরেন রেমিটেন্স, যারা আমাদের মানে কি মানে অনাবাসিক ব্যবসায়ী, প্রবাসী আয়, সেটা ছিল। আর একটা হলো আমাদের কৃষি। তো এটা আপনি বলতে পারেন যে কৃষিটাই শুধুমাত্র নানান কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের কৃষক আমাদেরকে এই সময়কালে মানে বাঁচিয়ে রেখেছে। কৃষকের উৎপাদন যদি আমরা ইম্পোর্ট বেস হতাম, তাহলে আমাদের পরিস্থিতি আরও ভয়াবহ হতো। তো এই জায়গাতে আপনি জানেন, আপনাদের মাধ্যমেই আমরা জানি যে আপনার এখন এক্সপোর্টের রেশিওটা কমেছে, এক্সপোর্টের ইনকামটা কমেছে। প্রবাসী আয়টা যদিও বাড়ছে, কিন্তু মানে কি ওই অর্থে আমাদের যে গ্রোথ হওয়ার কথা ওইটা হয়নি। এই অবস্থায় সার্বিকভাবে আমি যেটা মনে করি যে আমাদের ব্যবসা বাণিজ্যের আসলে এখন যেটা আমরা মনে করছি, আপনারা জানেন যে এইখানে আমরা ব্যবসায়ীরা বিভিন্ন সময় সরকারের সাথে নানান পলিসি নিয়ে কাজ করি। সরকারের সাথে কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্যতে আমরা কাজ করতে পারি সেটা নিয়ে কথা। কিন্তু বর্তমান সময়কালে আমাদের যেহেতু আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, চেম্বার, এগুলোতে আমাদের প্রতিনিধিত্ব নাই। বিশেষ করে আমাদের এফবিসিসিআই বোর্ড আপনি জানেন যে ভেঙে দেওয়া হয়েছে। এখানে একজন প্রশাসক সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিত্ব করছেন। সেই অর্থে আসলে আমাদের এইখানে ব্যবসায়ীদের এই সময়কালে একজন অভিভাবকহীনতায় আমরা ভুগছি। যে আমাদের এই সময়কালে আসলে সবচেয়ে বেশি দরকার ছিল আমাদের একজন অভিভাবকের, সেই অভিভাবকহীনতায় ভুগছি। এবং আমি মনে করি যে আমাদের এই ব্যবসা বাণিজ্যের এখন আগামী দিনে যে কিভাবে আমরা এটাকে ওভারকাম করব, এটার জন্য একটা রোড ম্যাপের দরকার। এটার জন্য আমি আশা করি নতুন সরকার গঠিত হলে আমাদেরকে নিয়ে একটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই যে ক্ষতিটা আমরা এখন পুষিয়েছি, সেই ক্ষতিটা আমরা পোষাতে পারবো বলে। কিন্তু আমরা দেখেছি যে সরকারের সময় এর আগে এফবিসিসিআই প্রশাসক ছিলেন, যেমন একজন ব্যবসায়ী, উনি উপদেষ্টাও ছিলেন, সৈয়দ মঞ্জুর এলাহি সাহেব। তো অনেকেই বলছেন যে আসলে এই প্রশাসক পর্যায়ে যদি আপনি একজন ব্যবসায়ী এফবিসিসিআইতে বসানো হতো, তাহলে এটা হয়তো গতি, মানে আপনি যে কথাটা বলছেন যে ব্যবসায়ীদের শীর্ষ অ্যাপেক্স বডি হিসাবে সরকারের সাথে দেন দরবার করার মতো একটা পরিস্থিতি তৈরি হতো। তো সেই বিষয়ে আপনার কি অভিমত? না, আমরা যখন আমাদের বোর্ডটা, আমি তো ওই বোর্ডের ডিরেক্টর, আমাদের বোর্ডটা ভেঙে দেওয়া হলো, তখন আমরা সরকারের মানে উপদেষ্টা মহোদয় সহ আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আমরা আমাদের যে জোট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, ওইখান থেকে আমরা মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমরা বলেছি যে আপনি এইখানে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে, কারণ আসলে আপনি যখন আমরা ইন্টারন্যাশনালি বিজনেসে যাদের সাথে আমরা কম্পিটিশন করছি, সে তো বসে নাই। তা আমাদের প্রতিনিয়ত আমাদের এখানে নির্বাচন হলে বা হলে কিন্তু এই ইন্টিম টাইমটা যেন আমরা ব্যবসা বাণিজ্যে পিছিয়ে না যাই, সমান তালে আমরা চলতে পারি, এটার জন্য আমাদের একজন প্রতিনিধিকে ওইখানে দিলে এটা খুবই ভালো হতো। আমরা সেই দাবিও জানিয়েছিলাম।
তো সরকারের বিবেচনা রয়েছে, নিশ্চয় সরকার নানান দিক বিবেচনা করে সরকার এই জায়গাতে মনে করছেন যে ওনাদের প্রশাসনের দিক থেকেই প্রথমেই একজন আসছিলেন, উনি প্রায় 1 বছরের অধিককাল ছিলেন। বর্তমান সময়ে যিনি এসেছেন তিনি আমাদের রপ্তানি রিলেটেড এবং এফপিসিসিআই বান্ধবী একজন দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করি ওনার মাধ্যমে আমরা আমাদের যে বিষয়গুলো আছে ওনার মাধ্যমে তুলে ধরবো এবং সেই অনুযায়ী। কিন্তু আপনি যেটা বলছেন, একজন ব্যবসায়ী হলে যেভাবে বিষয়টাকে হুকআপ হতো, বিষয়টা যেভাবে মানে আর কি আমরা ফিডব্যাকটা পেতাম, যে উনি জানতেন আসলে পোর্টের সমস্যাকে। তো যিনি বসেছেন তিনি হয়তো পোর্ট সম্পর্কে হয়তো লিটারেচারি উনি জানেন, প্র্যাকটিক্যালি ওনার ওই জ্ঞানটা নাই। সুতরাং এই জায়গাতে একজন ব্যবসায়ী হলে অবশ্যই আমাদের জন্য আরও ভালো হতো আমরা মনে করি। এই প্রসঙ্গে তাহলে আপনি যেটা বলছেন যে এই যে আমরা দেখলাম নতুন আমদানি নীতি আদেশ, যেটা একটা খসড়া তৈরি হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয় এটা নিয়ে কথা বলেছেন, শীঘ্রই এটা চূড়ান্ত করবেন। তো একটা দেশে আপনারা যারা দেশ রপ্তানির মাধ্যমে দেশের রেমিটেন্স আনার চিন্তা করছেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার চিন্তা করছেন, প্রকারান্তরে আমদানি কিন্তু বৈদেশিক মুদ্রার ব্যয়। তো সেক্ষেত্রে এই আমদানি নীতি আদেশটা কেমন হবে? তার মানে এইটা যারা স্টেক হোল্ডার তাদের সবার সাথে কথাবার্তা হয়েছে কিনা বা আপনারা আদৌ জানেন কিনা? আমি যতটুকু আমার মানে কি মনে হয় যে আমরা এই ধরনের কোনো যে আমদানি নীতি নিয়ে আমাদের অনেক আগে গত সরকারের সময় আমদানি নীতি যখন শেষ হয়ে যাবে, 26-এ নতুন আমদানি নীতি আসবে, তখন আমাদের একটা কমিটি হয়েছিল। কিন্তু এরপরে এই কমিটি কোনো ফাংশনিং হয় নাই এবং আমরা জানি না আমাদের পক্ষ থেকে যে আমাদের ভয়েসটা ওইখানে রেইজ হয়েছে কিনা, কিংবা আমাদের যে সমস্যাগুলো আমরা বিশেষ করে আমদানি ক্ষেত্রে আপনি জানেন এইচএস কোড নিয়ে একটি সমস্যা আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছিলাম। এই এইচএস কোডের সমস্যাটা নতুন আমদানি নীতিতে কীভাবে আসছে আমরা যতটুকু জানি, এটার হয়ে যাওয়ার আগে একটা ড্রাফট অন্তত স্টেক হোল্ডারদেরকে দেওয়া হয় যেন মতামত দেওয়ার জন্য। আমি এইরকম কোনো ড্রাফট এখন পর্যন্ত, আমি যদিও একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমার কাছে এই ধরনের কোনো ড্রাফট এখনও আমরা পাই নাই। না, কিন্তু আপনারা যারা লোকাল ম্যানুফ্যাকচারার বা এক্সপোর্টার, এটা তো আপনাদের সাথে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত, এই জন্য যে ওই তো বললাম প্রোডাক্টটা আপনাদের কম্পিটিটর কিন্তু তারা ইম্পোর্টাররা, সেক্ষেত্রে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে আমদানি নীতি আদেশটা কেমন হবে সেটা অবশ্যই একটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই জায়গাতেই তো বিষয়টা হলো যে ধরেন এইখানে যদি এই বিষয়গুলো যদি আমাদের একজন ব্যবসায়ী মানে প্রশাসক এইখানে আমরা পেতাম, তাহলে উনি জানতেন যে এই সেক্টরে কারা কারা মানে বয়সে এইখানে আসা দরকার, উনি তাদেরকে ডেকে নিয়ে বসে একটা আপনার কনসাসনেস আমরা এখানে ডেভেলপ করতে পারতাম। কিন্তু এইখানে হয়তো ওনারা কারো সাথে হয়তো আলাপ করেছেন যেটা আমরা ফর্মালি কিছুই জানি না, হয়তো কিন্তু আমরা যেটা মনে করি এটা স্বচ্ছ প্রক্রিয়ায় হলো না। আমরা সবসময় বলে আসছি যে অবশ্যই আমরা একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে পরিচালনা, কিন্তু সেই আইনি কাঠামোতে যারা সেই কাঠামোর মানে আর কি স্টেক হোল্ডার, যারা এটাকে পরিচালনা করবেন, এখানে কী কী সমস্যা হয় এগুলো সম্পর্কে তিনি মানে আর কি ভালো বলতে পারবেন, তার মতামতটা যেন এই নীতিতে প্রতিফলিত হয়। আমরা এই কথাটাই বলেছি এবং আমরা যে সরকারের সাথে এফবিসিসিআই যে পলিসি লেভেলে কাজটাই হলো এটা, যে আমার যে সমস্যাগুলো ব্যবসা বাণিজ্য করতে গেলে হচ্ছে এটার যেন প্রতিফলন এবং সমাধানটা হয়, আমরা এটাই চেয়েছি, অন্য কিছু না। আপনি বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সাথেও আছেন এবং আমরা জানি আপনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাথেও আছেন। তো আপনাদের এই যে বহুমুখী যে সংগঠনগুলো, বাণিজ্য সংগঠনগুলো, এসব সংগঠনের পক্ষ থেকে যে আপনারা তো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিও লাইসেন্স প্রাপ্ত, তো আপনারা ওয়ান কাইন্ড অফ কমার্স মিনিস্ট্রি স্টেক হোল্ডার, তো যেহেতু মন্ত্রণালয় থেকে আপনাদেরকে এই বিষয়গুলো জানানো হচ্ছে না, বা তাহলে আপনাদের সংগঠনের নেতা হিসাবে আপনাদের ভূমিকাটা কি থাকলো? আমাদের ভূমিকা হলো আমরা ধরেন সরকারের যে লেভেল একদম উপদেষ্টা লেভেল পর্যন্ত আমরা যেখানেই যাচ্ছি, যে জায়গায় আমরা ইন্টারেস্ট পাচ্ছি আপনার, ওই জায়গাতে আমাদের এই ইয়েগুলো, আমাদের ডিমান্ডগুলো, আমাদের চাওয়াগুলো আমরা ওনাদের সামনে পেশ করছি। এখন এন্ড অফ দি ডে মানে কি সরকারের সিদ্ধান্তই আমাদেরকে মানে কি করতে হয়, মানে ফলো করতে হয়। সুতরাং সরকার আমাদের কথা শুনেছে, আমি বলেছি এই কথাটা প্রশাসক মানে যে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে একজনকে প্রশাসক দিয়ে দেন, উপদেষ্টা শুনেছেন, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে উনি একজন মানে আর কি সরকারি কর্মকর্তাকে দিয়েছেন। আমাদের তো এটা মানা ছাড়া এখানে আর কি করার আছে? সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে বেসরকারি খাতই দেশের অর্থনীতির চালিকা শক্তি। তো আপনাদের যদি এই ধরনের পলিসির ক্ষেত্রে আপনাদের অ্যাকসেপ্টেন্স অথবা আপনাদের অংশগ্রহণ না থাকে, তাহলে সেটা বেসরকারি খাত এগিয়ে যাবে কিভাবে? তো আপনি কি মনে করেন যে গতকালই আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বলছেন ইফতারুল হোসেন সাহেব যে বাংলাদেশে আমলাতন্ত্রের একটা বড় সমস্যা,
তো আপনি কি এর পিছনে কোনো, এখন তো কোনো পলিটিক্যাল সরকার নেই, তাহলে এর পিছনে কি কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা সমস্যা, আপনি কিভাবে বিষয়টা? ওনারা তো ওনাদের গবেষণালব্ধ ইয়েটা দিয়েছেন, এটার সাথে মানে আর কি আমরা যারা কাজ করছি এইখানে জনবান্ধব না, আমরা এটা বিচ্ছিন্ন, এটা আমি অন্তত ব্যবসায়িক দিক থেকে জনবান্ধব না। যে ধরেন ওনারা এক ধরনের একটা মানে আর কি মানে হাইপোথেটিক্যালি একটা বিষয়কে ভাবেন আমাদের আমলাতন্ত্র। আমরা যারা মাঠে কাজ করি, আমরা যারা ধরেন ইম্পোর্ট করছি, এক্সপোর্ট করছি, আমরা সমস্যাগুলো মানে কি প্রতিটা ধাপে আমরা মোকাবেলা করি। তো আমরা যখন গিয়ে এই জিনিসটা আমাদের মানে কি কর্মকর্তাদেরকে বোঝাতে চাই, অনেক ক্ষেত্রে তারা বুঝেন না এমনটা কিন্তু না, তাইলে আজকে বাংলাদেশের অর্থনীতি এই জায়গাতে আসতো না। অনেক ক্ষেত্রে বুঝে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা এইখানে যে না এতে হলে হয়তো কেউ কেউ সুবিধা পাবে, সবাই সুবিধা পাবে না, এই ধরনের একটা মানে আর কি ইয়েটা হয়। যেমন ধরেন আমরা বলা হয় যে এই সুবিধাটা দিলে কিছু সংখ্যক ব্যবসায়ী হয়তো লাভবান হবে, সবাই লাভবান হবে না। কারণ এই কথা বলার পরে তো আমারে অটোমেটিক আপনার মার্ক করে ফেলা হলো কিছু কিছুর মধ্যে। সুতরাং আমি এখানে যদি আমার বয়সকে আরও রেজ করি আপনার, তাহলে সেটা চলে যাবে আপনার ব্যক্তি স্বার্থের দিকে। সুতরাং আমরা মনে করি যে ওনাদের সাথে, এবং আমরা কাজ করেছি, আমাদের এইখানে ব্যবসা বাণিজ্যের আজকে যে মানে গতিটা আপনি দেখছেন, যে আকারটা দেখছেন, যে আয়তনটা দেখছেন, এটা কিন্তু এই আমাদের দেশের ব্যুরোক্রেসি, আমাদের ব্যবসায়ী, আমাদের রাজনীতিবিদ মিলেই কিন্তু আজকে আমরা এইখানে এসেছি। সুতরাং আমরা এই জায়গায় নেগেটিভ না, আমরা মনে করছি না যে মানে কি সিবিডির এই ইয়েটার কথা যে না টিআইবির যে না মানে কি এখানে একটা বাধা। অবশ্যই অনেক ক্ষেত্রে বাধা, অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতায় আমরা এখানে ব্যবসা বাণিজ্যকে একটা জায়গায়, একটা জবাবদিহির জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। এটাও আমরা মনে করি আমাদের জন্য একটা বড় অর্জন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা আমরা শুনে আসছি যে স্পেসিফিক ব্যুরোক্রেসি বা বিশেষায়িত আমলাতন্ত্রের একটা আলোচনা আছে। তো আপনি কি মনে করেন যে, যদিও অনেক দিন থেকেই আলোচনা যে স্পেসিফিক ব্যুরোক্রেসি যদি হয়, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো এই যে বিজনেস রিফর্মসের এই পলিসি গ্রহণের ক্ষেত্রে সমস্যাগুলো কেটে যাবে? কারণ আপনি এখন একজন আমলা, আজকে এক মিনিস্ট্রি, কালকে আরেক মিনিস্ট্রি, ওনার ট্রান্সফারেবল জব। সেক্ষেত্রে স্পেসিফিক ব্যুরোক্রেসি হলে এটা কতটা বেসরকারি খাতের জন্য সহায়ক হবে বলে মনে করেন? এটা সারা পৃথিবীতে মানে আর কি প্র্যাকটিসটা, দুটো প্র্যাকটিসেরই আপনার সুফলও আছে, মানে আর কি সীমাবদ্ধতাও রয়েছে। সুতরাং আপনি স্পেসিফিক মানে আর কি ব্যুরোক্রেসি হলে আপনার এইখানে একজনকে এক্সপার্টাইজকে একটা ক্ষেত্রে এক্সপার্টাইজ তোলা যায়, কিন্তু এইখানে মাল্টি এক্সপার্টাইজ, যে ধরেন আমরা তো বাণিজ্য সচিবের অধীনে কাজ করি, আপনার বিভিন্ন বাণিজ্য সচিবের কাছ থেকে আমরা যে নলেজগুলো পেয়েছি এটা কিন্তু একেবারে কম না। সুতরাং এইখানে একজনকে স্পেসিফিক হলে আপনি আগেই এটা প্রেডিকশন করে দিতে পারবেন যে উনি ভালো করবেন, এটা আমি মনে করি না যে, বা আমার মনে হয় না যে এটা এই ইয়েটাতে। সুতরাং এইখানে যেটা করতে হবে যে, যেহেতু আমাদের এইখানে আমরা যারা মানে আর কি মানে কাগজে কলমে ওনারা কাজ করছেন, আমরা হাতে কলমে কাজটা করছি, এটার মধ্যে সমন্বয়টা করতে হবে। এবং এই সমন্বয়টা এবং মনিটরিংটা, এই দুটো জায়গায় যদি ইয়ে করা যায়, আমার মনে হয় এইটার যে সমস্যা আছে এটা আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, আপনি ফুড সেক্টর নিয়ে কাজ করছেন এবং রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে আপনি আছেন। আপনার এই সেক্টরের কি প্রবলেম আপনি ফেস করতেছেন, যেটা সমস্যাগুলো ধরেন হয়তো পলিসিতে বা পলিসি অ্যাডপশানে, কিংবা আপনি মনে করেন যে এটা অ্যাড্রেস করলে এই প্রবলেমগুলো আপনার এই সেক্টর থেকে এক্সপোর্ট আয় বাড়বে অথবা কর্মসংস্থান বাড়বে? জামাল ভাই, এগুলো আমরা প্রতিনিয়ত বলে আসতেছি যে পলিসি লেভেলে, যে ধরেন আমাদের যদি আপনি স্পেসিফিক ধরেন একটা ইস্যুতে আপনাকে বলি, যে ধরেন আমাদের দেশে হলো আপনি যে আমার অ্যাসোসিয়েশনটা, যেটার আমি প্রেসিডেন্ট, আপনার বাংলাদেশের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই 2005 সালে আমাদেরকে, কারণ আপনি জানেন আমাদের দেশ হলো চাউল আমদানি করে, তো এই জায়গায় আমাদের দেশে চাউল রপ্তানি, এটা বিষয়টা মানুষ মনে করে যে আমরা বোধহয় যে চালটা আমরা খাই এই চালটা বোধহয় এক্সপোর্ট করি, আসলে মূলত এটা না। আমাদের এইখানে একটা চাল হয় এবং এটা জিআই পণ্য, আমাদের এটা জিওগ্রাফিক আইডেন্টিফিকেশন নাম্বারটা আমরা পেয়েছি। আমাদের এই জিআই পণ্যটা, এটা আমাদের দেশে কৃষকরা তাদের মানে কি ধরেন আমরা যে চালটা আমরা প্রতিনিয়ত মানে কি খাচ্ছি, এই চালটার কেজি ধরেন 80 টাকা, আমাদের কেজি হলো 130 টাকার উপরে অ্যারোমেটিক রাইসটা। এই অ্যারোমেটিক রাইসটা আমরা আপনার সরকারি বিভিন্ন খাদ্য মন্ত্রণালয় আমাদেরকে ক্যাটালগ করে দিয়েছে, এটার গুণাগুণ, এটার ইনগ্রেডিয়েন্টস, এটার আপনার সুফল, এগুলো নিয়ে আমরা সারা পৃথিবীতে মার্কেটিংটা আমরা করেছি। সরকারের নীতিতে কি বললো, সরকার এখন ধরেন মানে আর কি বিগত সরকারের আমলেই আমরা দেখলাম আপনার হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, আপনার এটা মানে আর কি এক্সপোর্ট নিষিদ্ধ। কী কারণে এক্সপোর্ট নিষিদ্ধ? আমরা যখন আপনার মন্ত্রণালয় যে স্থানীয় বাজারে চালের দাম বেড়ে যায়,
কিন্তু এই চালটা আপনার খামার বাড়ি বলতেছে যে আমাদের মানে পুলায়ের চাল মানে অ্যারোমেটিক রাইসের উৎপাদন 50 লক্ষ মেট্রিক টন। ওকে, 50 লক্ষ মেট্রিক টন পুলায়ের চাউল আমাদের দেশে উৎপাদন হয়। এখন 50 লক্ষ মেট্রিক টনের আমাদেরকে যখন বাধা দেওয়া হয় নাই, মানে একেবারে সর্বোচ্চ আমরা 12 থেকে 13,000 মেট্রিক টনের আপনার এক্সপোর্ট করেছি, খুবই সামান্য। গত বছর আমরা যখন এই ইন্ট্রিম মানে কি সরকার আসলেন, মাননীয় খাদ্য উপদেষ্টাকে নিয়ে আমরা মানে কি বসে ওনাকে আমরা বিষয়টা বুঝাতে সক্ষম হলাম যে এটা আসলে আমাদের এবং এতে কৃষক লাভবান হয়। কারণ কৃষক ওই চালটা বিক্রি করে আমাদের লোকাল মার্কেটে আমাদের কাছে বিক্রি করলে কৃষক এইখানে লাভবান হয়। আপনি এটা একটু এক্সপোর্টের ওনারা দিলেন 25,000 মেট্রিক টনের আপনার, যে ঠিক আছে প্রাথমিকভাবে। কোথায় দেখেন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি হলো 50 লাখ মেট্রিক টন এবং কনজিউম হয় আপনার মানে কনজিউমের ডাটাটা যতটুকু আমরা কালেকশন করতে পারি, কারণ এই ডাটা নিয়ে আবার আপনাকে একটু আপনি ইয়ে করি, মানে এক এক প্রতিষ্ঠানের মানে ডাটাটা এক এক ধরনের, হিসাবটা এক এক ধরনের। আপনি ইবিপি থেকে এক হিসাব নেন, আপনি আপনার ক্যাব থেকে এক ধরনের হিসাব নেন, আবার ভোক্তা অধিকার থেকে আপনি নেন, মানে এক দাঁড়ায় না। আমরা দেখছি আপনার যে এইটা আমাদের অর্ধেকের বেশি আমাদের এখানে এই চালটা সারপ্লাস থাকে। তো আমরা বলছিলাম যে বৎসরে অন্তত সরকারের নীতি, আপনি যেটা বলছেন যে নীতিতে আপনি এটা অ্যাডাপ্ট করা যান, যে আপনি বৎসরে আপনি কৃষককে জানাইয়া দেন যে 50,000 মেট্রিক টন, 50,000 মেট্রিক টন দেখেন 50 লাখ মেট্রিক টনের তুলনায় কিছুই না, যে আমরা বৎসরে এক্সপোর্ট করবো। তো আমরা যারা মার্কেটিং করছি আমরা এই 50,000-এর মার্কেটিংটা করলাম এবং আমরা 50,000 যখন অ্যাচিভ করে যাব তখন আপনাকে গিয়ে বললাম ভাই আমাকে 1 লাখ মেট্রিক টন দেন, সেটাও 50 ভাগের 1 ভাগ হবে। কি কথা সরকার কি বললো, এই বর্তমান মানে উপদেষ্টা মহোদয়রা ওনারা সিদ্ধান্ত নিলেন না আমরা 50,000 দেবো না, আমরা 25,000 দেবো। 25,000 দিতে গিয়ে কি করলো আপনার, আমরা যারা অ্যাসোসিয়েশন করি, আমরা যারা আমাদের মেম্বার, আমরা যারা ইয়ে করছি মানে বড় স্টেক হোল্ডার, যে ধরেন কৃষিক্ষেত্রে প্রাণ একটা বড় স্টেক হোল্ডার, তারে 100 না 200 মেট্রিক টনের পারমিশন, কিন্তু তার হাতে বাজার কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি। আমি এটার প্রেসিডেন্ট, আমি এবং আমার মানে সচিব মহোদয়কে আমি বুঝিয়েছি যে আমার মার্কেটটা এই কথা মানে এই মিডল ইস্ট কিংবা এই জায়গায় মার্কেট না, আমি বাইরের মার্কেটগুলোকে করছি এবং উই আর্ন মোর ডলার ফ্রম দ্য মানে কি দিস আইটেম। আমাকে মানে কি মাত্র 200 মানে কি মেট্রিক টনের আপনার পারমিশন দেওয়া হলো, প্রথমে 100 মেট্রিক টনের পরে ইয়েতে। এই জায়গাতে দেখেন মানে কি এরপরে কি করলো, যারাই আবেদন করেছে তাদেরকে আপনার মানে কি অনুমোদনটা দিয়ে দিল। এখন অনুমোদন দেওয়ার আগে আমরা বললাম অন্তত আমাদের সুপারিশটা নেন, যে যারা ব্যবসায়ী তাদেরকে দেন। এখন যারা ধরেন যার এক্সপোর্ট লাইসেন্স আছে সেও পারমিশন নিয়েছে। এখন দেখা গেল আপনার এই 6 মাসে, গত জুনে আমাদেরকে এই পারমিশনটা দেওয়া হয়েছে, এই 6 মাসে এটা মাত্র মানে 11,000 সাড়ে 11,000 মেট্রিক টন এক্সপোর্ট হয়েছে। বাকি কারণ যারা নিয়েছে এখানেও একটা শর্ত ওনারা দিয়েছেন যে তাকেই এক্সপোর্ট করতে হবে, সে আমার কাছে এটা সেল করতে পারবে না। এই শর্ত দেওয়ার কারণে বাদ বাকি এরা বিক্রি করে। এখন আমরা বলতেছি যে অন্তত এই 15,000 যে 14-15-16,000 মেট্রিক টন রয়েছে, এটা অন্তত আমরা যারা মার্কেটিং করে ফেলছি, আমাদের যারা এক্সপোর্ট বাজার রয়েছে আমাদের হাতে, আমাদেরকে দিয়ে দেন। সরকার মানে আশা করি এই আবেদনটা বাণিজ্য মন্ত্রণালয়ে মানে বিবেচনাধীন রয়েছে। এবং এই যে নীতিটা আপনি যে নীতি অ্যাডাপশনে বলছেন, এই নীতিতে এখন আবার কিন্তু এক্সপোর্ট বন্ধ। তো এই যে একবার আছে একবার বন্ধ, এতে কিন্তু আপনি যেখানে মার্কেটিং করছেন আপনি এখানে মার্কেটটা ধরে রাখা যান। এবং শুধুমাত্র এই চালটা, এই চাল দিয়ে আমরা আমাদের কৃষিভিত্তিক অন্যান্য পণ্যগুলো, আমাদের স্পাইসেস, আমাদের আপনার পিকেল, আমাদের মাস্টার্ড সিড, মাস্টার্ড অয়েল, এই জিনিসগুলো আমরা পাঠাতে পারি। কিন্তু আমরা আমাদের যেহেতু চালেরটা বন্ধ, এখন আবার এই বিজনেসগুলো কমে যাচ্ছে। সুতরাং এই জায়গাতে নীতি সহায়তা যে কত বড় একটা মানে আর কি আমাদের জন্য নিয়ামক এই ইয়েতে, এই জন্য আমরা চেষ্টা করছি যে এইখানে যদি একটা রাজনৈতিক সরকার, তাহলে উনি বিষয়টা বুঝতে পারতেন যে এইখানে আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে। আশা করি আগামী দিনে আমরা এই বিষয়টাকে নীতি সহায়তার মধ্যে আনতে পারবো এবং একটা টার্গেট করে একটা টার্গেট মার্কেটিংয়ে আমরা নামবো এবং সেই মার্কেটটা আমরা অ্যাচিভ করব। কিন্তু আপনি যেটা বললেন যে 50 লাখ টন, সেক্ষেত্রে 25,000 তো একেবারেই সামান্য, যৎসামান্য। আপনার কি মনে হয় যে আমরা 50 লাখ টন পুরোটাই আপনি এক্সপোর্ট করার মতো সক্ষমতা রাখেন? না, এটা হবে না, কারণ সারা পৃথিবীতে মার্কেটটা কেমন, মার্কেট সাইজটা আমরা আশা করছি আপনার 25-30 হাজার মেট্রিক টনের বেশি হবে না। কারণ সারা পৃথিবী আমাদের চাল সম্পর্কে মানে আর কি ইন্ট্রোডিউসই তো না, আমরাই করেছি। কারণ সারা পৃথিবীব্যাপী মানে কি চালটা চলে হলো আপনার এই ইন্ডিয়া এবং পাকিস্তানের বাসমতি চাল। সারা পৃথিবীর মানুষ চাল খায়, বাসমতি চালে খায়। আমরা এটার এই যে স্মল রাইস এবং
ফ্র্যাগনেন্স এবং অ্যারোমা, এই জিনিসগুলো দিয়ে আমরা মার্কেটিং করেছি, আমরা জিআই পেয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের এই চালের নাম করে অন্য চাল তারা এক্সপোর্ট করছে, আমাদের মার্কেটটাকে তারা নষ্ট করছে। এটাও আমরা উপদেষ্টাকে বুঝিয়েছি যে এই জায়গাতে আমাদের মার্কেটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার এই মার্কেটটা ধরা আমাদের জন্য কঠিন হবে। কিন্তু নানানভাবেই হোক আমরা এখনও করতে পারি না। এখনও বাণিজ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে যে অন্তত যারা পাঠাতে পারে নাই এই কোয়ান্টিটি অন্তত আমরা যারা পাঠাতে পেরেছি ওদেরকে দিয়ে অন্তত আমরা এক্সপোর্ট বাজারটা ধরে রাখি। রাজনৈতিক সরকার আসলে সেই বিবেচনায় নিয়ে আমরা টাকার অঙ্কে আমরা এটা কেমন হতে পারে এক্সপোর্ট, মানে আপনার বাংলাদেশে যদি সম্ভাবনাটা আমরা যদি জানতে পারি। সরকার এটা আপনাকে বলি, মানে কি সরকার গত সর্বশেষ যে অনুমোদনটা দিয়েছে এখানে সরকার ধরে দিয়েছে আপনার পার মেট্রিক টন $1600 নিচে আনা যাবে না। তো $1600 হিসাব করে আপনি দেখেন মানে কি এখানে মানে কি ইয়েটা হবে, এই ডলারের নিচে এক্সপোর্ট হবে না $1600 পার মেট্রিক টন। তাহলে আরেকটা বিষয় আপনি বললেন যে এই যে আমাদের ফুড সেক্টরে আপনি কাজ করেন, ফুড অ্যাডাল্টারেশনের বিষয়টা আসছে, তো ভোক্তা অধিকার এটাতে কাজ করতেছে, এখানে সাধারণ জনগণের জন্য মানে আপনার পরামর্শ কি থাকবে? যেন এইখানে ধরেন আমরা এক্সপোর্টে যাওয়াতে মানে আমাদের দেশের যদিও ধরেন এটা মানে একটা মানে দুঃসাহসিক অভিযান বলতে পারেন আপনি, যে আমাদের দেশে যে জায়গায় আপনি জানেন যে আমাদের কোয়ালিটি নিয়ে নানান জায়গায় প্রশ্ন সাপেক্ষ, কিন্তু আমাদের মানে কি সৌভাগ্য বলেন বা আমাদের যে কোনোভাবেই হোক আমরা সেটা করে দেখিয়েছি যে 100টার উপরের দেশে আমরা এখন আমাদের এই খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমরা রপ্তানিও করছি। তো এই যে আমরা রপ্তানিটা করতে পারছি, এটা করতে পারছি ওইখানকার আইন কানুন মেনেই আমরা পেরেছি। ওইখানকার আইন কানুন মানতে গিয়ে আমরা দেখলাম আমাদের কোয়ালিটি এইখানে দিন দিন উন্নতি হয়েছে। সুতরাং আমি মনে করি এই রপ্তানি আমাদের যত বাড়বে, স্থানীয় জায়গায় স্থানীয় জনগণ এটা একটা কোয়ালিটি ফুড, কোয়ালিটি প্রসেস ফুড আমাদের দেশে মানুষ পাবে। কারণ আমি যখন এইখানে লোকালে তো আমার কোনো কম্পিটিশন নাই, আমি যখন ইন্টারন্যাশনালি কম্পিটিশনে যাচ্ছি তখন আমার মোড়কটাকে আমি সাজাতে হচ্ছে, তখন আমি এটার ইনগ্রেডিয়েন্টস আমাকে এক্সপ্লেইন করতে হচ্ছে, এটার সেলফ লাইফ বলতে হচ্ছে। আজ থেকে কিছুদিন আগেও কিন্তু আমাদের দেশে কোনো ফুডের সেলফ লাইফ এটা কোনো বিষয় ছিল না, কিন্তু এখন কিন্তু মানুষ সচেতন হয়েছে। আপনি যেটা বলছেন যে আমরা আসলে শুনছি যে কৃষকরা অবহেলিত, আমরা যদি চাল সেক্টর বা আপনার ফুডে যদি আমরা এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমাদের কৃষকের পুনরুজ্জীবন ঘটবে এবং কৃষিখাতে বিপ্লব হবে আমরা আশা করি। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, আপনার যে সমস্যাগুলোর কথা বললেন এবং এটা নতুন নির্বাচন সামনে আমরা দেখতেছি, নতুন সরকারের কাছে নির্বাচন উত্তর একটা সরকারের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? আমাদের প্রত্যাশা একটাই যে আমাদের ধরেন এইখানে অর্থনীতির মূলত দুটো বিষয়কে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে মূলত মানে প্রধান মানে আর কি নিয়ামক মনে করি। প্রথমত হলো ব্যাংক আর দ্বিতীয়ত হলো আপনার আইন শৃঙ্খলা। আমি মনে করি মানে আর কি নতুন সরকার তার যে প্রায়োরিটি ফিক্স করবে এইখানে আমাদের অর্থনীতির ক্ষেত্রে ব্যাংক সেক্টরকে আমাদের এসএমই এবং ব্যবসায়ী বান্ধব একটি ব্যাংক সেক্টর দাঁড়াবে এবং আইন শৃঙ্খলাটা আমাদের দেশে একটা জবাবদিহিমূলক জায়গায় দাঁড়াবে। এই দুটো প্রত্যাশাই আমরা ব্যবসায়ীর পক্ষ থেকে করতে পারি। ওকে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন, কালবেলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।